আসসালামু আলাইকুম। বর্তমানে বিএনপির অবস্থাটা হচ্ছে শেখ হাসিনার আমলে র‍্যাব, ডিজিএফআইকে যেমন মানুষ ভয় পেত কোনো কথা বলতে গেলে। আমার মনে আছে আমরা কেউ র‍্যাব বা ডিজিএফআইয়ের বিরুদ্ধে বা শেখ হাসিনা গভর্নমেন্টের কিছু বিষয়ে কথা বলতে অনেকেই ভয় পেত। তখন আমি কিছু কথা লিখলে, পোস্ট করলে অনেকে সাবধান করতো। বিএনপির এখন অনেক বড় নেতা অনেকে আছেন যে, "ভাই সাহস করে আপনি কথাটা বলছেন।" ঠিক একই পরিস্থিতি এখন বর্তমানে বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। কীরকম? ইদানিং বিএনপিকে নিয়ে, বিএনপির কোনো ভুলভ্রান্তি নিয়ে কথা বলতে গেলে এটা তো আমি আসলে নিন্দা অর্থে লিখি না, কথাগুলো লিখি সংশোধনের জন্য। কারণ আমি যেহেতু বিএনপির কোনো পদ, পদবি বা বিএনপির থেকে কোনো সুবিধা আশা করি না, সো তাই আমি সাহস করে অনেক কথা বলতে পারবো। আর যারা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তারা অনেক কথা বলতে পারবেন না। ভালোবাসা দুই ধরনের হয়। একটা ভালোবাসা হচ্ছে আপনি সুবিধা না নিয়ে একটা মানুষের বা একটা প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে তাকে নিয়ে আপনি তার ভুলগুলো ধরিয়ে দিলেন। আরেকটা ভালোবাসা হচ্ছে সেখানে আপনি ভালোবেসে তার কাছে থাকলেন, সুযোগ সুবিধা ভোগ করলেন, পারলে উপকার করলেন, বাট সুযোগ সুবিধাটা বেশি ভোগ করলেন। আমি হচ্ছি প্রথমটা, দ্বিতীয়টা না। আমি বিএনপির প্রতি ভালোবাসা আছে মানে আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে ভালোবাসি, সত্য বলার চেষ্টা করি। তো বর্তমানে বিএনপি নিয়ে কোনো কিছু লিখলেই অনেকেই আমাকে এই জিনিসটা লেখেন, ভাই এটা লিখছেন আপনি, দলের তো অনেক কিছু মাইন্ড করবে। এই যে একটা ভীতি, সেই আওয়ামী লীগ আমলের র‍্যাব, ডিজিএফআই নিয়ে যে ভয়টা ছিল, সেই ভয়টা বিএনপিকে নিয়ে কথা বলতে গেলে বিএনপির লোকেই কেন ভয় পান? কারণ হচ্ছে তাদের মনে ভয় হচ্ছে তারেক রহমানের আশেপাশে কিছু মানুষ থাকেন, এই মানুষগুলো তার বিএনপির ক্যারিয়ারটা ধ্বংস করে দেবেন। এখানে ছাত্র দলের কোনো সভাপতি রাকিব হোক, বা যুব দলের সভাপতি মনায় মুন্না হোক, বা বিএনপির আপনার অনন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের নেতা যারাই থাকুক, দেখবেন যে কেউ কোনো জায়গায় কোনো অন্যায় হলে দেখবেন সে প্রতিবাদ করবে না। ধরেন মনায় মুন্নাকে যদি এখন স্টেজ থেকে বের করে দেওয়া হয়, তিনি এটা তারেক সাহেবকে জানাবেন না বা এটা প্রতিবাদও করবেন না। আবার ধরেন এখানে যদি বিএনপির অন্য আরও সিনিয়র নেতা, ধরেন আপনার সেফর নজরুল ইসলাম খান, তাকে যদি কোনো একটা স্টেজে উঠতে না দেওয়া হয়, তিনিও প্রতিবাদ করবেন না। খন্দকার মোশাররফ কিছু বলা, তিনিও প্রতিবাদ করবেন না। কেন করবেন না? কারণ ওই র‍্যাব, ডিজিএফের ভূমিকায় আছেন তারেক রহমানের আশেপাশে কিছু মানুষ। ওই ব্যক্তিগুলা যদি তার প্রতি নারাজ হয়ে যান, তাহলে তার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। এই যে একটা আতঙ্ক ভয় বিএনপির মধ্যে চলছে, এটা কিন্তু বিএনপিকে ক্ষতি করবে। আমি মনে করি আমাদের তবে এই জায়গাটা যেন আমি তারেক রহমানের দোষ দেবো না। তারেক রহমান এখানে তিনি অনেকদিন পরে দেশে আসছেন, নির্বাচনে তিনি ব্যস্ত থাকবেন, তার নির্বাচনী পরিচালনায় তার এখন চিন্তা অনেক স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে, তার এইসব বিষয়ে নজর দেওয়ার সময় আমি মনে করি না এখন আছে। কিন্তু বিএনপির যারা নেতা আছেন তাদের সত্যটা বলা উচিত। র‍্যাব, ডিজিএফআইয়ের মতো এরকম ভয় পেলে হবে না। আওয়ামী লীগের সময় আপনি সেই তৎকালীন সময় যে দিবি হুট করে একজনকে তুলে নিয়ে যেত, সেই ভয়ে আপনার আওয়ামী লীগের সময় কথা বলতেন না। এখন বিএনপি করে বিএনপির নেতারা, আপনি প্রকাশ্যে সমালোচনা না করেন, তারেক রহমানকে একটা টেক্সটের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তাকে জানান যে অনিয়মটা হচ্ছে। যেমন রাকিবের বিষয়টা, ছাত্রদলের প্রেসিডেন্ট, পরিষ্কার দেখা যাচ্ছে তারেক রহমান রাকিবকে হাত দিয়ে ইশারা দিয়েছেন, তুমি বসো, এভাবে হাত দিয়ে ইশারা দিয়েছেন যে তুমি এখানে বসো, দেখিয়ে দিচ্ছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা রাকিব যখন বসলো, তাকে যেভাবে উঠানো হলো, এতে রাকিব কিন্তু খুব বিব্রত হয়েছে, এমব্রাসিং একটা সিচুয়েশন পড়েছে। মনে রাখতে হবে, রাকিব হচ্ছে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি। জাতীয়তাবাদী দলের মানে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অঙ্গ সংগঠন হচ্ছে ছাত্র দল। অনন্য অঙ্গ সংগঠনগুলো কিন্তু জিয়াউর রহমানের সময় তৈরি হয়নি। ছাত্রদল কিন্তু জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত করা। সো সেই ছাত্রদলকে অসম্মান করার মতো এত বড় সাহস, স্পর্ধা কারো করা উচিত না। আমি দেখছি যে যখন বেগম খালেদা জিয়া বিভিন্ন নির্বাচনী পরিচালনায় যেতেন, তখন ছাত্রদলের নেতারা বিভিন্ন সভা সমাবেশে এই স্টেজ ম্যানেজমেন্টের দায়িত্বে তারা থাকতেন। তাদেরকে কোনো এমপি মন্ত্রীও সাহস করতেন না ছাত্রদলের কোনো নেতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। ইভেন সুলতান সালাউদ্দিন টুকুর মতো নেতাও যখন ছাত্রদলের প্রেসিডেন্ট, তখনও তারা দেখছি হ্যাডম নিয়ে কাজ করতে। সুলতান সালাউদ্দিন টুকু স্টেজে দাঁড়াইলে আমার মনে হয় না কেউ তাকে ধাক্কা দিয়ে সরাইতে পারছে, কারো স্পর্ধা ছিল না। বাট রাকিবকে কেন করতে পেরেছে? এটা দুটো কারণ। একটা হচ্ছে রাকিবের অতি ভদ্রতা এবং তার আমি মনে করি তার স্ট্রং কমন লিডারশিপ হয়তো নেই। আর দুই হচ্ছে রাকিবের এই বিএনপির তারেক রহমানের আশেপাশের এই আস্থাভাজন বললে যাদেরকে আমরা চিহ্নিত করি, এই জায়গার প্রতি একটা ভীতি। যাদেরকে আস্থাভাজন মনে করি আমি, তাদেরকে আমি দোষ দিতে চাই না। তাদেরকেও আমার ফেসবুকে একজন কমেন্টস করতে, বোরহান নামে এক লোক, যে আস্থাভাজন ব্যক্তিদেরকে আপনি প্রশ্ন করছেন। আরে ভাই, তুমি তো গোলামি করতেছো। তারেক রহমানের আস্থাভাজন তোমাকে কে বলছে কথাটা? এই যে বোরহান নামে যে ব্যক্তিরা আমাকে কমেন্টস করলেন, তারেক রহমান আস্থাভাজন, তোমাকে কে বললো আস্থাভাজন? রুমন আছে, মেহেদি আছে, অনেক আছে, তারা অনেক দিন ধরে বিএনপি অফিসে কাজ করছে, কষ্ট করছেন। তাদেরকে সেই হিসাবে পাশে রাখতেই পারেন। কিন্তু সেজন্য আমি অন্য সবাইকে আমি তাদেরকে বেশি আস্থাভাজন বানায় তাদেরকে বিতর্কিত করব, এটা তো ঠিক না। আপনারা এইভাবে কেন মানুষকে মাথায় তুলছেন? এতে তো তাদেরও ক্ষতি করা হয়, তাদেরকে তো মিসগাইড করা হয়। তারেক রহমানের পাশে একজন থাকতে পারে। আমি আজকে তারেক রহমানের পাশে থাকলাম,
তিনি আমাকে কাছে রাখলেন, তার সাথে বিভিন্ন জায়গায় আমি চলাফেরা করলাম, বিভিন্ন সমাবেশে মিটিংয়ে গেলাম, তাই আমি আস্থাভাজন হয়ে যাব? হোয়াট ননসেন্স! আমাকে আমি তো তারেক রহমানের সাথে আমি একই ফ্লাইটে আসছি, তাই কি আমি আস্থাভাজন হয়ে গেলাম? এটা কেমন কথা হলো? কেউ তারেক রহমানের সাথে ছবি তুললো, তার পাশে বসলো, তার সাথে অফিসে কাজ করলো, মানে আস্থাভাজন? হোয়াট বাড়ি আস্থাভাজন? আস্থাভাজন বলতে কি বুঝেন আপনি? বদরুদ্দোজা চৌধুরী বিএনপিতে কতদিন কাজ করেছিলেন মনে আছে? বিএনপি থেকে তাকে একসময় সরে দাঁড়াইতে হয়নি? মান্নান ভূঁইয়া কত বছর বিএনপিতে কাজ করেছিলেন, সরে দাঁড়াইতে হয়নি? নাজমুল হুদা বিএনপির শীর্ষলগ্ন থেকে কত কষ্ট করেছেন, কত কাজ করেছেন, সরে দাঁড়াইতে হয়নি? আস্থাভাজন বলে যে শব্দটা যে ব্যবহার করেন, এত ঢালাভাবে ব্যবহার করেন না। অ্যাকচুয়ালি হচ্ছে বিএনপির প্রতি ডেডিকেশন, এবং এইটা কতদিন থাকবে এটা শুধু বিএনপির সর্বোচ্চ নেতা তার একার দায়িত্ব না, যিনি যারা নেতা তাদেরও দায়িত্ব। তো কে কখন ঝরে পড়বে, কে কতদিন পর্যন্ত গ্রহণ করা হবে, এটা কোনো কিছু নিশ্চিত না, এটা দীর্ঘস্থায়ী না, বা এটা চিরস্থায়ী না। দীর্ঘস্থায়ী কথা হবে না, চিরস্থায়ী না। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এবং এই যে চাটুকারিতা, এই আস্থাভাজন নাম দিয়া আপনার সত্য বলা থেকে দূরে থাকা, বিএনপির কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না করা, বা কেউ একটা ভুল করছে আমি ভয়ে কিছু বললাম না, এটা বিএনপিকে ধ্বংস করবে, ক্ষতি করবে। এবং আমি মনে করি রাকিবের উচিত ছাত্রদলে তার কমন লিডারশিপটাকে এস্টাবলিশ করা, ছাত্রদলকে সাহসী একটা সংগঠন হিসেবে দাঁড় করানো, ছাত্রদলের নেতাকর্মীদেরকে মোটিভেট করা, তাদের অন্তরে সাহস সঞ্চার করা, এবং তাকে বীর দর্পে দাঁড়িয়ে থাকা, এবং নীতি নৈতিকতা তাকে বজায় রাখা। বিএনপি নিয়ে যেসব বিষয়, এই যে বিভিন্ন মানুষ বিএনপি নিয়ে যে চাঁদাবাজি এটা ওটা বিভিন্ন তকমা লাগানোর চেষ্টা করতেছে, এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা, যাতে মানুষ বিএনপি ছাত্রদল নিয়ে বাজে কথা মন্তব্য করতে না পারে, এবং ছাত্রদলকে সুসংগঠিত করা। এবং ছাত্রদল যখন খুব শক্তিশালী সংগঠন হবে, তখন মানুষ পরোয়া করতে বাধ্য হবে। আর আমি যখন ভুল ভ্রান্তি করবো, উল্টাপাল্টা কাজ করব, তখন আমার অবস্থান তো দুর্বল হবে, আমি তখন শক্তভাবে কথা বলতে পারবো না। আমি যদি দুর্নীতি করি, আমি যদি অপকর্ম করি, আমি এরকম জনসম্মুখে কথা বলতে পারবো না। আমি যখন সৎ থাকবো, সততা থাকবে, আমার যখন দুর্বলতা থাকবে না, তখন কিন্তু আমি কোনো কিছু ভয় পাবো না। সো রাকিবদের অতি ভদ্রতা তথা অনন্য যারা আছে, চুপ করে থাকা মানে আমি মনে করি এটা হচ্ছে অপরাধটাকে মেনে নেওয়া। আর যদি আপনি প্রতিবাদ করেন, অপরাধ, তার মানে আপনি অপরাধী না। আর আপনি চুপ থাকলেন মানে মেনে নিচ্ছেন আপনি অপরাধী। সো আমি বিএনপি যত অঙ্গ সংগঠন আছে সবাইকে বলবো, আপনারা ঠিকভাবে কাজ করেন। আপনাদের প্রতি অবিচার করবে, স্টেজ থেকে উঠাই দিবে, ওইখানে জায়গায় দাঁড়ায় যাবেন। যদি যদি এটাকে যৌক্তিক মনে করেন, আপনার অন্তর বলে, আপনার বিবেক দেমাগ বলে, আপনার দেমাগ বলে যে আমি এই জায়গাটা ডিজার্ভ করি, বাট আমাকে এই ডিজার্ভিং জায়গাটা দেওয়া হচ্ছে না, দাঁড়িয়ে কথা বলেন। এতে কি হবে? আপনি সাময়িকভাবে পদ হারালেও অনেক মানুষের পথ টিকে থাকবে। আপনার প্রতি একটু সাময়িক অন্যায় হলো, অনেকগুলো মানুষের প্রতি জাস্টিসটা সার্ভড হবে। সো আপনারা অন্যায়কে প্রশ্রয় দিয়েন না। রিজিক আল্লাহ প্রদত্ত, পদ পজিশন সম্মান আল্লাহ প্রদত্ত। আপনার এই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই তো তার 5 তারিখে বক্তব্য বলেছিলেন, সূরা আল ইমরানের সেই আয়াতটা, যে আল্লাহ যাকে খুশি সম্মান ইজ্জত ক্ষমতা দান করবেন, যাকে খুশি তার থেকে সম্মান ইজ্জত বা ক্ষমতা ছিনিয়ে নেবেন। আল্লাহ সর্বময় কর্তৃত্বের অধিকারী, এই বিশ্বাস রাখেন। এটা আপনার নেতাই বলে, তারেক রহমানই তো বলছেন এই কথা তার বক্তব্যে। তাহলে কেন আপনারা তার আশেপাশের মানুষের ভয়ে আপনি কেন সত্য বলা থেকে দূরে থাকতেছেন? কেন ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কি আছে? আওয়ামী লীগের আমলে যদি টিকে থাকতে পারেন, আপনার ভয় পাওয়ার কি আছে রে বাপ? কিসের ভয়? আপনার এত আতঙ্কগ্রস্ত হয়ে আপনাকে স্টেজ থেকে উঠাই দিল, আপনি বিড়ালের মতো ওখান থেকে পালাবেন? আপনি একবার চিন্তা করবেন না যে আমাকে লক্ষ লক্ষ নেতাকর্মী অনুসরণ করে, আমি একটা বড় সংগঠনের নেতৃত্ব দেই, এই সংগঠনের অভিভাবক আমি, আমার ইজ্জত মানে সংগঠনের ইজ্জত। আপনি যদি আপনার নেতার কাছে সত্য বলতে সাহস না পান, তাহলে আপনি তো বাংলাদেশের দুষ্কৃতিকারীর বিরুদ্ধে পারবেন না। আপনি কি করে শিবিরের বিরুদ্ধে পারবেন? কিভাবে আপনি আওয়ামী ছাত্রলীগের বিরুদ্ধে পারবেন? আপনি অন্যের সাথে পারবেন না। আপনি যদি বীর দর্পে শিবির ছাত্রলীগ সবার বিরুদ্ধে জয়লাভ করতে পারেন, তখন তারেক রহমানের সামনে বুকটা উঁচু করে আপনি দাঁড়ায় থাকতে পারবেন, যে আমি দাঁড়ায় আছি কারণ আমার কৃতিত্ব আছে। আর লেজুর ভিত্তি করে কোনো কিছু পাওয়া যায় না। আমাকে যদি তারেক রহমান মূল্যায়ন না করে, আমি চুপ করে আমার জায়গায় আমি থাকবো। লেজুর ভিত্তি করার কি আছে? সত্যের উপর থাকলে একটা না একটা সময় আপনাকে মূল্যায়ন করবেই।